হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্ট্রোডাকশন টপিকটা শেষ করেছি। তো আজ আমাদের নতুন একটা মেজর টপিক শুরু করার কথা। আমরা এই চ্যাপ্টারকে 9টি অংশে ভাগ করেছি। তার প্রথম টপিকটা ছিল ইন্ট্রোডাকশন, সেকেন্ড টপিকটা হচ্ছে ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়াস ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল পলিসিস, মানে ভারতের যত রকম ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো আছে, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেগুলোকে স্টাডি করা। এবার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসিসগুলোকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রায়ার টু 1991, আর একটা হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আফটার মানে 1999, সরি, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। ঠিক আছে, তাহলে কি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে আমরা দুটি অংশ ভাগ করছি। একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রায়ার টু 1991, মানে 1991 সালের আগের ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো, আর এরপর আছে কি সেকেন্ড টপিকটা হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, মানে 1991 সালের যে খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা ছিল সেটা। এবার ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রায়ার টু 1991, এখানে আমরা বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি করব, যেমন কি ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948 1948 সালের, তারপর 1951 সালের, 1956 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, 1969 সালের, 1973 সালের, হ্যাঁ, আর 1977 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 1980 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো এই এতগুলো পড়বো। কী কী বললাম? 1948, 1956, তারপর হচ্ছে 1969, 1973, 1977, 1980, আর সব শেষে এটা আমরা কী বলবো, মেজর ফিচার্স পড়বো। সবগুলোর হচ্ছে মেজর ফিচার্স। তো এগুলো আমি বলবো না যে এগুলো আইপিআর, হ্যাঁ, বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট, সেটা বলছি না। আরেকবার মনে রাখার চেষ্টা করি কী কী। 1948, 1956, তারপর 1969, 1973, তারপর 1977, 1980। এর মধ্যে আজকে আমরা সীমিত থাকবো 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1948, আর এরই সঙ্গে আমরা একটা এক্সট্রা টপিক করব, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মানে দ্য ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1951, 1951 সালের ইন্ডাস্ট্রিয়াল মানে কি যে শিল্পের যে উন্নতি এবং রেগুলেশন বা নিয়ন্ত্রণ মানে অ্যাক্ট 1951 সাল। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অফ 1948 বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1948। তো এখানে আমরা দেখতে যাচ্ছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই সময় কী কী ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে নিয়েছিল। প্রথম কথা, এখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেসব হয় সেসবে খেয়াল রাখার কথা চেষ্টা করা হয়, এবং কি কটেজ ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, তো কুটির শিল্প এবং হচ্ছে ছোট স্কেলের যেসব ইন্ডাস্ট্রিগুলো হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। সেকেন্ডলি, ফেয়ার ওয়েজ অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। ওকে, ফেয়ার ওয়েজ বলতে যে অনেক সময় যারা লেবার গ্রুপরা যারা আছে তারা কি অনেক সময় এক্সপ্লয়েট হওয়ার চান্স থাকে, শোষিত হওয়ার চান্স থাকে। তো তাদের ঠিকঠাক মজুরি যাতে পায় সেই জন্য পলিসি দেখা বা কোনো অর্গানাইজেশন রাখা বা পার্টি রাখা, হ্যাঁ, বা সংস্থা একটা মানে সংগঠন রাখা। তো এই দিকে লক্ষ্য রাখা হয়। ডেভেলপমেন্ট অফ রোডস, রেলওয়ে, ইলেকট্রিসিটি অ্যান্ড ইরিগেশন, তার মানে কি মেজর যেসব কোর ইন্ডাস্ট্রি মানে ইনফ্রাস্ট্রাকচার আছে, আগের চ্যাপ্টারে আমরা এইসব পড়েছি যে যেগুলো কিনা ট্রান্সপোর্ট সেক্টরের মধ্যে পড়ে। তো এই কোর ইন্ডাস্ট্রি মানে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারের এই ট্রান্সপোর্ট সেক্টরের দিকে লক্ষ্য রাখা, সরি, শুধুমাত্র ট্রান্সপোর্ট বলবো না, ট্রান্সপোর্ট অ্যান্ড এনার্জি সেক্টরের দিকে নজর রাখা হয়েছে। তারপর যে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিজ যে আছে সেগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে। এরকম চার রকমের ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রিজ উইথ এক্সক্লুসিভ সেন্ট্রাল গভর্নমেন্টস মনোপলি, যেগুলো কিনা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টই করতে পারবে। সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আসে মিক্সড সেক্টর, হ্যাভিং বোথ আন্ডার গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরস, মানে কি যেগুলো কিনা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে ঝিলে করতে পারবে। যেমন ফর এক্সাম্পল কোল, আয়রন অ্যান্ড স্টিল, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, শিপ ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, এইসব।
আর সেন্ট্রাল গভর্নমেন্ট এর মনোপলিতে কী কী থাকছে, একটা হচ্ছে রেল সেক্টর বা রেল ট্রান্সপোর্ট সেক্টর, আর হচ্ছে অ্যাটমিক এনার্জি, আর্মস অ্যান্ড অ্যামুনিশন। ওকে, আর থার্ডলি হচ্ছে কন্ট্রোলড প্রাইভেট সেক্টর, মানে যেগুলো কিনা প্রাইভেট সেক্টরই মানে কন্ট্রোল করবে। কীরকম, এরকম 18খানা ইন্ডাস্ট্রিজ আছে, 1 2 3 4 5 6 এরকম করে দেওয়া আছে, যেমন কি কেমিক্যালস, সুগারস, অটোমোবাইলস, সিমেন্ট, পেপার, সল্ট, ফার্টিলাইজার্স এক্সেট্রা। এবার আসি আমরা চতুর্থ ক্যাটাগরি, কী কী পড়ছে, যে ইন্ডাস্ট্রিজ আন্ডার প্রাইভেট সেক্টর। আগেরটা ছিল কন্ট্রোলড প্রাইভেট সেক্টর, সরি এখানে আমার বলার কথা ছিল যে প্রাইভেট সেক্টর কন্ট্রোল মানে প্রাইভেট সেক্টর দেখবে কিন্তু কন্ট্রোল করছে গভর্নমেন্ট। হ্যাঁ, 3 নম্বরটা ছিল প্রাইভেট সেক্টর করছে কিন্তু কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। এবার আসি আমরা যে ইন্ডাস্ট্রিজ আন্ডার প্রাইভেট সেক্টর, যেগুলো কিনা শুধুমাত্র প্রাইভেট সেক্টরই করবে। কী কী সেই সব ইন্ডাস্ট্রি, যেগুলো কিনা উপরের 3 ক্যাটাগরির মধ্যে পড়ে না, বাদ বাকি যত রকমের ইন্ডাস্ট্রি আছে সেগুলো কিনা যে প্রাইভেট কোম্পানি করবে। ঠিক আছে, সেটা তার জন্য বললাম যে ইন্ডাস্ট্রিজ আন্ডার প্রাইভেট সেক্টর। তাহলে কী কী বললাম আমরা, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অফ 1948-এর মধ্যে কী বললাম, যে সেখানে আমরা 4 রকমের পয়েন্ট লক্ষ্য করলাম, যে গভর্নমেন্ট এই 4 রকমের ইন্ডাস্ট্রি বা 4 রকমের সেক্টরের দিকে নজর রেখেছে 1948 সালের প্রথম দিকে। কী কী, প্রথম কথা কটেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, সেকেন্ডলি ফেয়ার ওয়েজেস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি, থার্ডলি ডেভেলপমেন্ট অফ রোডস, রেলওয়েজ, ইলেকট্রিসিটি অ্যান্ড ইরিগেশনস। তার মানে হচ্ছে কি যে এগ্রিকালচারাল সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর আর হচ্ছে এনার্জি সেক্টরের দিকে খেয়াল রেখেছিল। আর 4 নম্বর হচ্ছে ক্যাটাগরাইজ করা, যে ক্যাটাগরিতে ভাগ করা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে। প্রথম কথা এক্সক্লুসিভ মনোপলি বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্যাট ইজ আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, তারপর অ্যাটমিক এনার্জি অ্যান্ড রেলওয়ে ট্রান্সপোর্ট, মিক্সড সেক্টর হ্যাভিং বোথ আন্ডার গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরস, ম্যানুফ্যাকচারিং, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, শিপ, আয়রন অ্যান্ড স্টিল, তারপর মিনারেল, তারপর হচ্ছে যে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোনস এক্সেট্রা। আচ্ছা, এবার আসি আমরা থার্ডলি কন্ট্রোলড প্রাইভেট সেক্টর, যেগুলোকে কিনা প্রাইভেট কোম্পানিগুলোকে গভর্নমেন্ট কন্ট্রোল করছে, যেমন কি সুগার, কেমিক্যালস, অটোমোবাইলস, সিমেন্ট, পেপার, সল্ট এক্সেট্রা। তারপর ইন্ডাস্ট্রিজ আন্ডার প্রাইভেট সেক্টর, এই উপরিউক্ত 3 রকমের ইন্ডাস্ট্রি যেগুলো কিনা ছাড়াও যেসব ইন্ডাস্ট্রি আছে সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ আন্ডার প্রাইভেট সেক্টর। ওকে, আমাদের প্রথম টপিক শেষ হলো এবং সেকেন্ড টপিকটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1951। এই সময় কি যে একটা অ্যাক্ট পাস করা হয়, হ্যাঁ, ওই যে আমরা আগের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি করলাম 3 নম্বর টপিকটা, মানে 4 নম্বর পয়েন্টের 3 নম্বর হচ্ছে পয়েন্টটা কন্ট্রোলড প্রাইভেট সেক্টর। কোনো একটা প্রাইভেট সেক্টরকে কী করে কন্ট্রোল করবে গভর্নমেন্ট, যারা কিনা লাইসেন্সিং, যে সেক্টরটাকে খুলতে গেলে তাকে একটা লাইসেন্স করতেই হবে। এর জন্য একটা অ্যাক্ট পাস করা হয় যে দ্য ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1951। তো এখানে 3 রকমের পয়েন্ট উল্লেখ আছে, সেটাকে লাইসেন্সিং করা, ওই যে কন্ট্রোলড প্রাইভেট সেক্টর, ওই সব সেক্টরে যদি আমি ইন্ডাস্ট্রি করতে চাই তাহলে আমাকে লাইসেন্স রাখবে। ওকে, আবার শুধুমাত্র ওই 3টা সেক্টর মানে 3 নম্বর পয়েন্টই না, আরও সঙ্গে বেশ কিছু ইন্ডাস্ট্রি ছিল যেগুলো কিনা করতে হলে লাইসেন্সিংয়ের দরকার পড়তো। তারপর অ্যালোকেশন অফ র ম্যাটেরিয়ালস টু আন্ডারটেকিং বেসড অন দ্য স্যাংশনড আউটপুট, তার মানে কোনো একটা ইন্ডাস্ট্রির আউটপুট কেমন হবে সেই হিসেবে হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যালোকেট করা, হ্যাঁ, সুবিধা, ওই অতিরিক্ত সুবিধা দেওয়া। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা যে পলিটিশিয়ানস বা অফিসার্সদের কিন্তু একটা মুক্ত মঞ্চ হয়ে যায়, যেখানে কিনা যে র ম্যাটেরিয়ালস বা মাইন অকশনের ক্ষেত্রে বা র ম্যাটেরিয়ালস মানে অ্যালোকেশনের সময় কিন্তু করাপশন হওয়ার চান্স অনেক বেশি ছিল। আর থার্ডলি কন্ট্রোল ওভার প্রাইসেস, দাম নিয়ন্ত্রণ করা, তার মানে মুক্ত ইকোনমি নয়, ক্যাপিটালিস্টিক ইকোনমিক নয়, এটা সোশ্যাল ইকোনমিক। তো কন্ট্রোল ওভার প্রাইস কী করে করতে পারে সেটা কিনা, যে দামের উপর কন্ট্রোল তখনই করতে পারবে যদি কিনা এক্সট্রা গভর্নমেন্ট র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে তারপর তার সুবিধা মতো মানে সাবসিডি দিয়ে মানে পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, এরকম করলে তার মানে অটোমেটিকভাবে প্রাইস কন্ট্রোলিংয়ের উপর চলে আসবে। ঠিক আছে, তো আজকে ক্লাসে আমরা পড়তে যাচ্ছিলাম যে আইপিআর বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, সেখানে কিন্তু আমরা প্রথম আইপিআর পড়েছি 1948-এর এবং সঙ্গে দ্য ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1951 পড়েছি। নেক্সট ক্লাসে আমরা বাকি আইপিআরগুলো পড়ব। ঠিক আছে, সঙ্গে থাকো, বাই।